রিলেশনশিপস অর্থাৎ আমাদের ক্ষমতা সম্পর্কটা কেমন হবে, কে কোথায় থাকবে, কতটুকু ক্ষমতা ব্যবহার করে কি ভিত্তিতে করবে এবং এইগুলো কি করে সমাজকে সচল রাখবে, সেই অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপস, এটা হচ্ছে সংবিধান। আর আরো বড় জায়গা হচ্ছে সংবিধান হচ্ছে দি ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ, মানে রাষ্ট্র অর্থাৎ জনসমাজ বেসিক কনস্টিটিউয়েন্সি হিসেবে যেটি নিজের জন্য বাছাই করে নিল। তিনটি জায়গা দেখেন এখন সংবিধান থেকে একটু রিফ্লেকশন হোক, সেটা হচ্ছে কোনো ভেতরে না গিয়ে প্রথমে শুরু করি। সেটা হচ্ছে যে আপনার সংবিধান কি আপনি বাছাই করে নিয়েছেন? অ্যাবসলিউটলি নো। আপনি কি এই জীবন চেয়েছেন সেজন্য আপনি এত লোক মারা গেল, এত অনাচার চলো, এত বেআইনি কাজ হলো, এত বেআইনিভাবে চারটি নির্বাচনের বা ভোট না দিয়ে তেরে গেলাম, এটি কি হয়ে গেল, পার হয়ে গেল? এইটি কি আপনার আপনি বাছাই করেছিলেন? আপনি কি বলেছিলেন আমি খুবই খুশি নির্বাচনে একটা ভোট দেওয়া দিতে পারবো? That's it. This is not chosen by you. One. Second, system of fundamental political institutions is the constitution. Fundamental political institution এর মধ্যে কি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট আছে, কোনো রকম নেয়াদেয়া আছে, কোনো রকম ইতিবাচক অর্থে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, একটা কি এফিনিটির জায়গা আছে, একটি কি কাছে আসার জায়গা, পরস্পর সব নিয়ে একটি ব্যবস্থাপনা চালানো, এটিকে আছে একটু এটিকে আছে। 3 নম্বর নাই, আমাদের কোনো ইনস্টিটিউশন অপারেট করে না, ব্যক্তি অপারেট করে, ব্যক্তির এক্সটেন্ডেড রিলেশনশিপ অপারেট করে, পার্টির ভালগার ইতর লয়ালটি অপারেট করে। ব্যক্তি নেতার প্রতি ইতর আনুগত্য থাকে, একটি জৈবিক আনুগত্য এবং ধান্দা। তো সুতরাং এই পেট্রোলয়ের ব্যাপারটা এই জন্য দাঁড়িয়ে যায় খুবই, এবং স্লেভ মাস্টার একটা জায়গা দাঁড়িয়ে যায়, এখান থেকে দাঁড়িয়ে যায় সার্ভডমের একটা জায়গা, ফ্রিডমের বদলে সার্ভডমে ভূমিতে। তো সেইটি হচ্ছে সমস্যা, আমাদের ওইটাও কাজ করে না। আর যেটা হচ্ছে এই পুরুষ এটার মাধ্যমে যাওয়া হয় না, এটা হলো আমার বাছাই করা জীবন, না এটা হলো বিভিন্ন সংগঠনের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে একটা সুষ্ঠু লেনদেনের মাধ্যমে, সুষ্ঠু সম্পর্কের মাধ্যমে একটা করা, কি বলে রাষ্ট্রকে চালানো, এটা হলো না। আর 3 নম্বর, এটা আমাদের ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি করে দেয়, কারণ ক্ষমতা সম্পর্কের বিষয়টা আমাদের সংবিধানে পরিচ্ছন্নভাবে ডিফাইন করা নেই। যতটুকু ছিল ততটুকুকে আমরা শেষ করে দিয়েছি। সুতরাং তো সংবিধান হচ্ছে কি, সংবিধান হচ্ছে এই ডকুমেন্টটা যদি সংবিধান হয় এর কত জায়গা দাঁড়িয়ে গেছে। এটা ছিল 1972 সালে ফার্স্ট সংবিধান, বলাই দেওয়া আছে। তারপরে সবগুলি সংবিধানে একই সংবিধান রয়ে গেছে। এটা দ্বিতীয় ছাপা হয়েছিল, এটা তৃতীয় ছাপা হয়েছিল, মাঝখানে যেটা দেখতে পাচ্ছি চতুর্থ ছাপা হলো এটা, তারপর সেটা পতন ঘটেছে। এই ছাপাগুলোর মাধ্যমে সংবিধানের বইয়ের মধ্যে কাগজের স্তূপ বেড়েছে, আবর্জনা বেড়েছে। সুতরাং এই সংবিধানটা এখন একটা সংবিধান, 4টি সংস্করণ আমি দেখাচ্ছি। এর ফলে যেটি করেছে, এই সংবিধানটা একেবারে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিতে হবে। এটা একটা আবর্জনা, এই আবর্জনা দিয়ে চলবে না, এইটা বুঝতে পারতে হবে। কেন কতগুলো জিনিস দিয়ে শুরু করি। একটা হচ্ছে আমাদের এইটার নাম কি, রিপাবলিক। সেটা হচ্ছে কি পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলায় বলা হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন রিপাবলিকের যে রিপাবলিকের যে মিনিংস, যে রামিফিকেশন, যে সিগনিফিকেন্স, সেটি কিন্তু প্রজাতন্ত্রে আসে না। এটা বলা এবার অনেক বুদ্ধিমান ব্যক্তিরা গালিগালাজ করেন, কিন্তু যেটি খেয়াল করেন না যে আপত্তিটা ওইখানে। রিপাবলিক আপনি রেখে দেন, এই যে অনুষ্ঠানের আগে কাকিদার বলছিলাম বক্তৃতা দেওয়ার আগে, আমাদের সামনে যেটা আছে এর ভিতরে আপনি 4 পেয়ে বলেন, 4 পেয়ে পাশে উপবিষ্ট অভ্যাগত মেহমানরা, তাহলে অসুবিধা নেই। 4 পেয়ে মানে টেবিল, তো 4 পেয়ে বললে এখানে কে বুঝেছিলেন আগে? আপনি শুদ্ধ উচ্চারণ করতে পারেন, লেখাপড়া জানেন, এই সেমিনারে এসেছেন, আপনি টেবিল বলবেন,
কিন্তু গ্রামের একটা অত্যন্ত প্রান্তিক কৃষক, সেও কিন্তু টেবিল, এই কথা বলে কি বোঝাচ্ছেন আমি বুঝি না। তো আপনি যদি তাকে 4 পেয়ে বোঝাতে যাও, তাকে বিপদে চলে। তাহলে একটা কাজ করুন, আপনি ওই যে গণপ্রজাতন্ত্রী এই জায়গাটায় আপত্তি, আপনি রিপাবলিক শব্দটাকে চালান না কেন টেলিভিশনের মতো? টেলিভিশনকে আপনি দূরেক্ষণ যন্ত্র, দূরদর্শন এইসব কায়দা না করে, কিংবা মোবাইল ফোনকে মুঠো ফোন, লোকেরা কিন্তু মোবাইল না বলতে মোবাইল ফোন ডাইরেক্ট চেক বলতে পারে, একদম অসুবিধা করে বলতে পারে। আপনি রিপাবলিক শব্দটাকেই রাখুন, কারণ রিপাবলিক শব্দ নিয়ে আপত্তি যতটুকু হবে তা বা হবে না, তার চেয়ে অনেক বেশি আপত্তির জায়গা দাঁড়াবে যখন সেটা আপনি বাংলায় প্রজাতন্ত্রী করেন। কেন? ওইটুকু একটু ব্যাখ্যা দিয়ে শুরু করি। যখন আপনি প্রজাতন্ত্র বলেন, তখন কিন্তু একটা অবভিয়াসলি আপনার মস্তিষ্কের মধ্যে এসে যায় রাজা আর প্রজা। এটা রবীন্দ্রনাথকে দিয়ে তাড়ানো যাবে না, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলের মধ্যে রাজার সঙ্গে মিলবটির সাথে আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথ কিন্তু অত্যন্ত একটা গোলামীর জীবন নিয়ে, তার জমিদার ছিল, তার ব্যক্তিগত বিলাস ছিল, সবকিছু ছিল, কিন্তু ওই ইংরেজ রাজের শাসনকে জিরুজুর করতে করতে তাকে যেতে হয়েছে, এবং সেগুলি তিনি সমর্থক ছিলেন। এবং পঞ্চম জর্জের করোনেশনের সময় তিনি যে কলকাতা টাওয়ারে যে বক্তৃতা দিচ্ছেন, সেখানে সেই তৈল মর্দনের বিষয়টাও ছিল। তো এইটি কিন্তু খেয়াল রাখতে হবে যে তিনি যে অর্থে তার কবি মন, অনেক বড় কবি ছিলেন, তিনি একটা ভাবনার জগতে এনেছেন যে এখানে আমরা সবাই রাজা, আমরা রাজা ছিলাম না, আমরা ব্রিটিশদের কলোনিতে ছিলাম গোলাম হিসেবে। গোলাম একবারে, এটা হিন্দু মুসলমান কিছু না, সবাই সবগুলো গোলাম। হয়তো কেউ সেক্টরিয়াল একটা কেন্দ্রের সুবিধা আদায় করে নিচ্ছে বেশি কম, কিন্তু হিন্দুরাও গোলাম ছিল, মুসলিমরাও গোলাম ছিল, অন্য ধর্মাবলম্বী বা যারা ত্যাগান সবাই গোলাম ছিল ব্রিটিশদের। এই কথাটা হলো কথা, আমাকে রাজা বানালেও আমি রাজা হচ্ছি না, আমি বোঝাই থাকছি। তাইলে আমার আপত্তির জায়গা ওই জায়গায় খুব পরিষ্কার করে মানুষ ভুল বোঝেন, উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে দেয়। সেটা হচ্ছে যখন রিপাবলিক বলা হয়, তখন সেটার যে গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে, সেটার যে একটা তাৎপর্যময় অবস্থা, সেটি কিন্তু থাকে না যদি আমরা প্রজাতন্ত্রের কথা বলি। এই জন্য প্রজাতন্ত্রের বিরুদ্ধে আমার একটা আপত্তি আছে। এই শব্দটাকে আপনি কাজ করুন, বাংলাদেশ, বাংলাদেশ রিপাবলিক, কিন্তু লোকেরা ওই কথা বলে না, যারা আপনাদের আমাদের মতো লোকজন ছাড়া ওইটা বলে না, আইন আদালতের ছাড়া ওইটা বলা হয় না, এটা বাংলাদেশ ফিনিশড। এখন আপনি পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ যদি রাখতে চান, কোনো আপত্তি নাই। আরো ভালো হয় পিপুলস বাংলাদেশ, কোনো অসুবিধা নাই, আরো সহজ করে দেন, জনগণের বাংলাদেশ বা জনগণতন্ত্র বানিয়ে দেন, জনগণতান্ত্রিক বাংলাদেশ। এখন যদি আপনার এইটা নিয়ে কোনোরকম ইমোশনের জায়গা থাকে যে রিপাবলিক শব্দটা রাখতে হবে, রাখুন, কোনো অসুবিধা নাই। রিপাবলিকের বাংলাটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি যদি বলেন প্রজাতন্ত্র, আপত্তিটা ওইখানে, তখন রাজার বিষয় দাঁড়ায়, আমরা সারা জীবনই প্রজা থেকে যাই, কখনো আমরা ওই মালিকের আসলে বসতে পারি না। যদি আমরা বলি এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা পাল্টাবো, সেটা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা 1971 পারলাম না, 53 বছর গেল গিয়ে 54 বছর মাথায় এসে আমরা 53 বছর মাথায় এসে আমরা 2024-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম, আমরা মালিক রাষ্ট্রের। কিন্তু এটা বাস্তবে করবো কি করে? সংবিধানে লেখা আছে রাষ্ট্রের মালিক নেই, এরপরে ক্লজ দিয়ে সেটা আটকে ফেলা আছে, পুরো সংবিধান উল্টে পাল্টে দেওয়া হয়েছে। আমরা মালিক, অর্থাৎ মালিক যে জনগণ, সে যাবে মালিকানার স্থানে, আর চাকরকে বলে দিতে তুই চাকর দিচ্ছে না, তুই আইবরিটাও কেনান এবং আমরা উপরে উঠবো। কেন? খুব ভদ্র ভাষায় যাকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, আপনার সংবিধানে লেখা আছে। প্রেসিডেন্ট পাবলিক সার্ভেন্ট, প্রধানমন্ত্রী পাবলিক সার্ভেন্ট, এমপি পাবলিক সার্ভেন্ট, মন্ত্রী পাবলিক সার্ভেন্ট, প্রতিমন্ত্রী পাবলিক সার্ভেন্ট, উপমন্ত্রী পাবলিক সার্ভেন্ট, চেয়ারম্যান পাবলিক সার্ভেন্ট, মেম্বার পাবলিক সার্ভেন্ট, সবগুলো সচিবালয়ের সচিব থেকে শুরু করে সবগুলো হচ্ছে জনগণের কৃতকরণিক চাকর। তার ভদ্র ভাষা হলো পাবলিক সার্ভেন্ট। মাস্টার্স কারা? জনগণ। পুরো জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। জনগণ হচ্ছে বেসিক কনস্টিটিউয়েন্সি। জনগণ যদি না চায় এই রাষ্ট্র থাকবে না। জনগণ চায় নাই বলে ভোট দিয়ে আনা পাকিস্তানকে অস্ত্র দিয়ে শেষ করা হচ্ছে, ব্রিটিশরাও চলে যেতে হয়েছে। জনগণ যদি না চায় বাংলাদেশ থাকবে না। ফর দি টাইমিং আমাদের একটা রাষ্ট্র লাগে, এবং আমাদের এই রাষ্ট্রটা হচ্ছে বাংলাদেশ। এটি মানচিত্র কত বদলাবে, কোথায় কি দেবে, নোবডি নোজ। আমরা আমাদের এই মানচিত্র নিয়ে এখন সন্তুষ্ট থাকতে চাচ্ছি, সেখানেই আমাদের আলোচনাটাকে রাখতে চাচ্ছি। তাহলে দেখা হলো কি, আমি রিপাবলিক
এই কথাটার বিরোধী না, খুব পরিষ্কার। রিপাবলিক যদি আপনি রাখতে চান রাখুন, যদি তার মধ্যে পিপলস বাংলাদেশ বানাতে চান বানান, সেটা আমার সাজেশন, আমারই সাজেশন, আমি কিন্তু ব্যক্তি। আর দ্বিতীয় যেটা হচ্ছে আমার বোধ এটা, কিন্তু যখন আপনি বাংলা অনুবাদে আনেন, আমাদের সংবিধানে একই সঙ্গে বাংলা ইংরেজি আছে, ইংরেজিতে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আর বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী। এই প্রজাতন্ত্র শব্দটার বিরুদ্ধে আমার আপত্তি। এখন যদি এইটা আপনি বোঝেন যে আমি রিপাবলিকের দ্বারা বুঝে নেন, একটু খালি বলতে চাই, খুব অগোচর, খুব আপনি আর কিছুই করতে পারলে এই একটা বই নষ্ট করে ফেলেছি, সেটা হচ্ছে সংবিধানের উপরে একটি বই, তাতে আমি বলতে চাচ্ছি এই যে রিপাবলিক শব্দটা, এটা কিন্তু আসলে কেউ কেউ বলেন যে সিসেরো তার বইতে ল্যাটিন ভাষায় যখন রেস পাবলিকা লেখেন, তখন 55 বিসি, 55 বিসি, মানে খ্রিস্টের জন্মের 55 বছর আগে এই বইটা তিনি লিখেছিলেন সিসেরো, একজন বড় দার্শনিক। কিন্তু মার্কাস সিসেরো তিনি এটা লিখেছিলেন, কিন্তু এবং তিনি রেস পাবলিকা হচ্ছে জনগণের সম্পদ, কমনওয়েলথ, সমষ্টিগত কল্যাণ, ভালো, সবার শুভ, এরকম একটা অর্থে রেস পাবলিকা। এটি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। এটিতে যারা অরিজিন খুঁজেন তারা কিন্তু একটা জিনিস খেয়ালই করেন নাই যে এর আগে এটি কিন্তু গ্রিক ভাষায় ব্যবহৃত হচ্ছে, তারও অনেক আগে, এবং সেখানে পলিটিয়া, POLITIA, পলিটিয়া, এই অরিজিনাল গ্রিক শব্দটাকে ট্রান্সলেট করেন কে? সিসেরো। আর বইতে এবং ভাষাটা কি হয়ে যায়? রেস পাবলিকা। এই রেস পাবলিকা থেকেই আজকে রিপাবলিক শব্দটা এসছে। কিন্তু একটি জিনিস খেয়াল করতে হবে, রিপাবলিক কিন্তু অবিচ্ছিন্নভাবে একই অর্থ বহন করে। রিপাবলিক হয়েছে কখনো সাবস্টেন্টিভ, কখনো হচ্ছে সেটা ফর্মাল, আর কখনো হচ্ছে নেমসেক। সাবস্টেন্টিভ মানে তো বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে আসলে মিন করতেছে, রিপাবলিক মানে রিপাবলিক, অর্থাৎ তার ভিতরে সার্বত্তা আছে, তার ভিতরে সার্বত্তা আছে। কিন্তু রেস পাবলিকা সার্বত্তা আছে, সাবস্টেন্টিভ। সেকেন্ড হয়েছে এই সার্বত্তা আছে। আরেকটা জায়গা হচ্ছে এইটা ফর্মাল, অর্থাৎ এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় যে এটা পাবলিক গুডের জন্য, কমন ওয়েলবিংয়ের জন্য, কমনওয়েলথের জন্য, সমষ্টি সাধারণের সম্পত্তি। এখান থেকে রুশোর চিন্তায় উঠে এসেছিল জেনারেল উইল কিংবা কমনওয়েলথের বিষয়টা রুশোর এসেছিল। কিন্তু আরেকটি আছে নিয়ার নেমসেক, অর্থাৎ রিপাবলিক নাম কামে কিন্তু রিপাবলিক নাম কামে কিন্তু আপনাকে জুতা পেটা করে নামে মাত্র, হ্যাঁ, বা একেবারে আরো ভালো কিছু হতে পারে। কয়েকটি উদাহরণ আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই রেস পাবলিকা, এটা যে কমন থিং, পাবলিক গুড, কমনওয়েলথ, কমন লিবার্টি, এরকম অর্থে খুব ভালো। এবং আপনি রাখুন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু বাংলায় প্রজাতন্ত্র করবেন না, ওখানে আপত্তি। একটু বুঝতে হবে, আধা গান শুনলে উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়ে দেবেন, বলবেন ওটি কোথা থেকে লেখাপড়া শিখেছে। তো সেটা হচ্ছে এই জায়গায় সমস্যা হচ্ছে এইটা যে এই রিপাবলিক কত ফর্মে এসেছে। রিপাবলিক কিন্তু কোনো সময় টেরিটরিকে ধরে রেখেছে, অর্থাৎ যদি একটা নির্দিষ্ট টেরিটরি, একটা জিওগ্রাফিক্যাল ইউনিট, এগুলোর মধ্যে সমন্বয় করতে গিয়ে রিপাবলিক শব্দটা ব্যবহার করেছে। রিপাবলিক কখনো ব্যবহার হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে এই হিসাবে অনেকগুলো ইউনিটকে একত্রিত করে রাখার ক্ষেত্রে। টেরিটরি কোন জায়গায়? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কনস্টিটিউশনে এটা একটা অনেকগুলি ধরে রেখেছে। এটা রিপাবলিক বলতে একসঙ্গে ইতালিতে এই যে ফ্লোরেন্স, জেনোয়া, এই যে রোম, এই সবগুলো হচ্ছে ইয়ের ব্যাপার, কি রিপাবলিকের ব্যাপার। এই রিপাবলিকটা আবার সোভিয়েত ইউনিয়নের হচ্ছে রিপাবলিক, ইউএসএসআর, ইউনাইটেড কি সোভিয়েত স্টেট, সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, সোভিয়েত রিপাবলিক, সোভিয়েত ইউনিয়নের রিপাবলিক ছিল। সেই রিপাবলিক কি সেই কথা মিন করে? আপনি যা চান ওই দাসের জীবন বেঁধে রেখেছে, যেই সুযোগ পেয়েছে সবগুলো বিদ্রোহ করে মিখাইল গর্বাচভের রাজনস্থা পেরেস্ট্রোইকা করে বাস সবগুলো আলাদা হয়ে গেছে। কেন? কারণ আপনি এমন কয়েকদিন জীবন দিয়েছেন, ভাই মাফ করো তোমার রিপাবলিক।
আমরা আলাদা হয়ে গেলাম, হয়েও অনেক রিপাবলিক নাম রেখেছে। এই রিপাবলিক শব্দটা একটা যেন শব্দ হয়েছে আলুর মতো, সবাই ব্যবহার করে, সব তরকারিতে এটা যায়। এবং এই রিপাবলিক শব্দটা সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গঠনের সময় আরেক রকম। এই রিপাবলিকটা কিন্তু দেখা যাচ্ছে যে ফিনল্যান্ড ইয়েতে, নেদারল্যান্ডসে, আর ইয়েতে কি বলে, আর ইংল্যান্ডে রিভলিউশন আগে ইংল্যান্ডের রিপাবলিকান, তার মানে হচ্ছে তখন ওইটা ঝামেলা চলছে। ইংল্যান্ডের রিপাবলিকের মানে কি বুঝছেন, সেটা হচ্ছে ব্যবসায়ীদের, এই ট্রেডার্স, তাদের জোর বাড়াতে হবে এবং তাদের পক্ষে একটা জিনিস ক্ষমতা। ইংল্যান্ডে কিন্তু এখন রিপাবলিকান পার্টি বলে কিছু নাই, তাহলে রেসপাবলিকান ইংল্যান্ডে ব্যবহার হলো কিভাবে, নেদারল্যান্ডে ব্যবহার হলো আরেকভাবে, এর নাম কি আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ব্যবহার হলো আরেকভাবে, আর সোভিয়েত রাশিয়ার ব্যবহার হলো আরেকভাবে। এইবার আরো কয়েকটা দেখাই, যেটা ইসলামিক রিপাবলিক অফ ইরান, রিপাবলিক, এইখানেও কিন্তু রিপাবলিক। লক্ষ্য করুন, ইরানে কোনো রাজনৈতিক দলই নাই ভাই, একদম, এবং ক্লাবজিরা ইয়ে শিয়া মোল্লারা এটা চালায়, তাদের ভালো মন্দ প্রসঙ্গ এখানে না, তারা চালাচ্ছে ভালোই, কিন্তু তাদের মতে। কিন্তু আপনি কি সেটা মানবেন না? আপনার যে এতগুলি বৌদ্ধ বিভাগ বলেন, তাহলে রিপাবলিকের জায়গায় ইরানে আরেকটা অর্থ বহন করবো। তারপরে সে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান, একটু একটু কাহিনী কথা বলে, ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। আফগানিস্তানে কিন্তু কোনো রাজনৈতিক দল নাই, তালিবানরা চালায়। তালিবান শুনলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু তালিবান মানে হচ্ছে যে শিক্ষার্থী, মানে আমিও কিন্তু একটা শিক্ষার্থী, এখানে বাড়িতে আমরা সবাই শিক্ষার্থী ছিলাম, আমার জীবনের শিক্ষার্থী সবাই। তালিবান হচ্ছে বাস্তবিক শিক্ষার্থী ছিল, সেই শিক্ষার্থীরাও তালিবান খারাপ কিছু না, এবং এখন ওদের জিডিপি সব বেড়ে এমন জায়গায় গেছে। তো তালিবানদের ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান, এই কনস্টিটিউশনে কিন্তু কোনো দল নাই। প্লেটো রিপাবলিক আছে, আছে প্লেটো রিপাবলিক যেটা বলছিলেন সেটা তিন ভাগে, রিজন, কারেজ, অ্যাপিটাইট, এটা অনুযায়ী তিনটা শ্রেণী। এবং জন্মগতভাবে তুই ওখানে থাকবি, আমি গোল্ড দিয়ে তৈরি হয়েছি, তুই সিলভার দিয়ে তৈরি হয়েছিস, ওরা আয়রন দিয়ে তৈরি হয়েছে। তাহলে প্লেটো রিপাবলিকের কোনটি মানে একেবারে উল্টো। প্লেটোর সময় রিপাবলিক এক ধরনের, প্লেটো দুই খ্রিস্টপূর্ব, সিজারের সময় এক ধরনের, সেটা বদলে গিয়ে খ্রিস্টাব্দে এসে নেদারল্যান্ডস আর ইংল্যান্ডে আরেক রকম, তারপরে আমেরিকায় একরকম, সোভিয়েত ইউনিয়ন আরেকরকম, এখন দেখা হচ্ছে রিপাবলিক অফ ইসলামিক রিপাবলিক অফ ইরানে। সেই রিপাবলিকটা হচ্ছে কি, কেউ নাই, কমিউনিস্ট পার্টি ছিল, সাহায্য ছিল, মারধর করতো, সবকিছু করতো, কিন্তু এখন কেউ নাই। তারা তো তাদের সেই সন্তুষ্ট, কারণ তারা রিপাবলিক নাম রাখে, আর আপনি রিপাবলিক নাম রাখেন। আপনি যদি বলেন ভাই রিপাবলিক থাকবে, তাহলে কিন্তু কোনো দল থাকবে না, রেসপাবলিকান, সব সম্পত্তি তোমার নেই, সব দেখতেছি, কিন্তু তুমি কোনো দল করতে পারবো না। বাংলাদেশে আপনি মানবেন না। তাহলে ইরানে সেটা তারা মেনে নিয়েছে, এটা বুঝতে হবে। আফগানিস্তানে তারা সেটা মেনে নিয়েছে, উন্নতি হয়েছে, কোনো দল নাই। এবার আসলাম পিপলস রিপাবলিক অফ চায়না। ওরে বাবা, এতদিন একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবো না। এদিকে মুক্তবাজার অর্থনীতি চালু করছে, প্রাইভেট হ্যান্ডে সম্পত্তি দিয়ে দিয়েছে, সবকিছু করে ইয়েতে অলমোস্ট মুক্তবাজার অর্থনীতি হয়ে গেছে। যদি এক দল শাসন করে কমিউনিস্ট পার্টি, তার বাইরে কেউ নাই, সেটাও তো রিপাবলিক ভাই। আপনার রিপাবলিক বোঝার আগে সাবধান। তারপর হচ্ছে তিব্বতের দালাই লামা, সেই দালাই লামার তিব্বতে এটিকে বলা হয় থিওক্রেটিক রিপাবলিক, অর্থাৎ আমার একটা ধর্মীয় রিপাবলিক বানাবে, বুঝছেন? ওরা না ওদের ইসলাম বললো, পুরোটা বলবো যে আমি আল্লাহ ইনস্ট্রাকশন পাইছি, আমি বানাইলাম। এই দালাই লামাটা কি, সেও বলবো আমার কোনো ঐশ্বরিক প্রেরণা থেকে মেট্রিক করেছি। দালাই লামার যে একটা অঞ্চল, যে অঞ্চলটাকে তিব্বত বলা হয়, চীন তার উপরে একটা এক ধরনের কন্ট্রোল রাখে, সেই দালাই লামার ইয়েতে হচ্ছে কি বলে থিওক্রেটিক রিপাবলিক। তাহলে চীনেও রিপাবলিক আর আফগানিস্তানের রিপাবলিক, পার্থক্য কথা জানেন? চীনের রিপাবলিকে কোনো ধর্মীয় বোধ নাই, কোনো পার্টি নাই, সব ঠিক আছে। আর এই রিপাবলিকে ভাই আল্লাহর কাছ থেকে সকল সোর্স, আইন কানুন সব আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহ। এটা হলো আফগানিস্তান, এটা হচ্ছে অন্য ফর্মে। এটা কোথায় বলো? ইরানে। তাহলে কি বলতে গেল না? আচ্ছা, এখন গেল ফ্রান্সের ফিফথ রিপাবলিক। ভাই ফ্রান্সের যে প্রথম রিপাবলিক, অপরাপর এইরকম ঠেল
এই লোকটা মারতেছে কাটতেছে গেলুটন দিয়েছে রবস্পিয়ার কে জানেন আমাদের তুলনা করা হবে না আমি কমেন্ট করি রবস্পিয়ার হচ্ছে ফরাসি বিপ্লবের নেতা সেই রবস্পিয়ারকে তারা গিলোটিনে দিয়েছিল এটা কি জানেন তাহলে দেখেন এমনকি ডক্টর গিলোটিনে গেছে তাহলে দেখা গেল কি গিলোটিন যে কাকে ধরবে রিভলিউশন ইটস ইটস ফাদার্স বিপ্লব তার বাপদেরকে খেয়ে ফেলে তো সুতরাং বিপ্লবের পর দেখা যায় আলজেরিয়ার বেন্ডলাও যায় আউট হয়ে এখানে তাও যায় আউট হয়ে এরকম হয় আর কি এত চেঞ্জের পর কে যে ঘরে খাবে কেউ জানে না তাহলে দেখা যাচ্ছে কি ফ্রান্সের ফিফথ রিপাবলিক একটু কম কথা বললে খুশি হবে কাইন্ডলি I draw your attention মানে খুব অসুবিধা হচ্ছে এই রিপাবলিকটা যেটা এই একটু চুপ থাকেন না আপনারা কথা না বলে না এই রিপাবলিক পঞ্চম রিপাবলিক যেটা সেটা এসে দখলের নেতৃত্বে যে রিপাবলিক হলো সেই রিপাবলিকের গণভোট হলো এই হলো অনেক কিছু ভালো হয়ে গেল এবং ফ্রান্স এখন চলতেছে এই রিপাবলিকের আন্ডারে চার্লস দগল যেটা চার্লস দগল যেদিন মারা গেলেন তো স্কুলে কি হলো এক মাস্টার গম্ভীরভাবে সব ক্লাসরুমে ঢুকে মানে প্রিন্সিপাল ঢুকে বললেন যে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের প্রেসিডেন্ট চার্লস দগল হি ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড এবং আজকে আমরা আরো বেশি করে কাজ করব আচ্ছা তাই এটা হলো এক ধরনের ফিলোসফি এই যে পঞ্চম রিপাবলিক প্রথম রিপাবলিকের যে রেইন অফ টেরর ছিল সেটা তো বিপ্লবের বাদ দিয়ে গেছে এবার হচ্ছে মানে দেখা যাচ্ছে রিপাবলিক ফ্রান্সে এখন পাশে আরেকটা রিপাবলিক আছে ইজিপ্টকে বলা হয় প্রেসিডেন্সিয়াল রিপাবলিক ভাই এবার তো মরে যাওয়ার অবস্থা সিসি আপনাকে বলতেছে সিসি যে ডক্টর মুরসিকে মেরে ফেলছে সবাই যারা আরব স্প্রিং করছিল সবগুলোকে ঝুলাই দিচ্ছে ঝুলিয়ে দিয়ে ফাঁসি গাছ ঝুলাই দিয়ে কবরে পাঠিয়ে দিয়ে এখন বলছে এইটা কিন্তু ইজিপশিয়ান রিপাবলিক প্রেসিডেন্সিয়াল আমি সিসি তোদেরকে সব সম্পদ দিচ্ছি তাহলে সবগুলো আমার পকেটে থাকে কথা বললে এই পকেটে আছে তো আর এই পকেট থেকে ফায়ার পাওয়ার বের করে তোকে শেষ করবে কথা বলবে তাহলে সিসিটাও তো রিপাবলিক ভাই একটু খোঁজ নিয়ে বলতে হবে সিসিটাও রিপাবলিক তাহলে এইটা গেল এখন দেখা যাচ্ছে আমেরিকান কনস্টিটিউশন যে রিপাবলিকের কথা বলা হয়েছে সেইটা পরে দেখা গেল ফেডারেলিস্টরা বলছে এই যে মেডিসন হ্যামিল্টন এরা এদের ব্যাখ্যা ছিল কি 10th ইয়েতে 10 নম্বর কি বলে ইয়েতে আমাদের ডকুমেন্টে বলছিল এটা কিন্তু ইয়ে না এটা কিন্তু রুশো রিপাবলিক না রুশো এমন রিপাবলিক চেয়েছিলেন যে সরাসরি একটা কমনওয়েলথ হবে সকল মানুষের অধিকার প্রত্যেকভাবে সে প্রয়োগ করবে কোনো প্রতিনিধিকে দেবে না এইটা হচ্ছে প্রতিনিধিকে দেবে না এইটা হচ্ছে রুশোর জায়গা আচ্ছা রুশো প্রতিনিধিকে দেবে না এইটা ছিল হচ্ছে জেমস ম্যাডিসন বলছিলেন রিপাবলিক হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসির অপোজিট কেন কারণ রুশো বলছিলেন সব লোক কোনো প্রতিনিধিকে বিশ্বাস করবে না তোমার স্বাধীনতা তোমার আত্মার সঙ্গে সম্পর্কিত জনগণের স্বাধীনতা তার আত্মার সঙ্গে সম্পর্কিত যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তাকে হত্যা করা হবে তাহলে জনসমাজকে হত্যা করার অধিকার কার নাই জনসমাজ বেসিক কনস্টিটিউয়েন্সি তারা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে একটা জেনারেল তৈরি করবে সেই অনুযায়ী তারা শাসিত হবে রুল অ্যান্ড ইন্টার্ন রুল এই হলো জায়গা কিছু প্রতিনিধি লাগবে কিন্তু প্রতিনিধির ক্ষমতা থাকবে না এটা হচ্ছে রুশোর বিশ্বাস কিন্তু এই যে জেমস ম্যাডিসনটা বলছিলেন আমেরিকান কনস্টিটিউশন যে এটা সম্ভব না কারণ আমাদের অনেকগুলো অঞ্চল তো সেটা আমাদের একটা রিপাবলিক থাকবে আরেকটা জায়গা সেটা রেস্ট পাবলিকের মানে আমরা কি বুঝি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি অর্থাৎ আমার পক্ষে আমি ভোট দিলাম আপনাদেরকে প্রতিনিধি বানালাম আপনারা আমার পক্ষে শাসন করুন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাহলে এখন কি আপনি বোঝা যাচ্ছে যে রিপাবলিকের কত রকম মানে তৈরি হয়েছে ম্যাকিয়াভেলি তার রিপাবলিকের ম্যাকিয়াভেলি তার রিপাবলিকের এটা করেছিলেন কি দিয়ে তিনি ফ্লোরেন্সের সেকেন্ড সেক্রেটারি ছিলেন তিনি হচ্ছে একটা করে বই লিখে বলতেন যে শাসকের তার পক্ষে এবং তাকে উৎসর্গ করতেন শাসক খুশি তিনিও খুশি শাসকের মধ্যে চালায় তার তার একটা ন্যাশনালিজমের বিষয় ছিল বুর্জোয়া ডেভেলপমেন্টের বিষয়টা ছিল সেটা থেকে ওইটা যে এসেন্সটা থেকে ভালো আদারওয়াইজ তিনি ডাবল স্ট্যান্ডার্ড ফলো করতে বলছেন নানা রকম কাজ করছেন এই ম্যাকিয়াভেলি কিন্তু ফ্লোরেন্সের
সেক্রেটারি ছিল, সেটাও ছিল একটা রিপাবলিক। যখন ইতালি 6 ভাগে ভাগ হয়ে গেছে, ইতালি 6 ভাগে ভাগ হয়ে গেছে, টুকরা টুকরা, সেটা ঐক্য দেখে চাচ্ছে, অথচ তিনি একটি রিপাবলিকের সেক্রেটারি। বোঝা গেল? এইটি হচ্ছে জায়গা। তাইলে আমরা যখন প্রথম মূল কথাটা একটু বলে ফেলেছি, সেটা আমরা যখন রিপাবলিক কথাটা বলি তখন রেস পাবলিকা হচ্ছে এটা গ্রহণযোগ্য। আরেকটি রুট বলে দিই, এটা ল্যাটিন ওয়ার্ড পরে সিসেরোর কাছে, তার আগে এটা পলিটিয়া বলে গ্রিক শব্দ, অরিজিনালি গ্রিক শব্দর পলিটিয়ার অনুবাদ সিসেরো করেছিলেন তার বইতে রেস পাবলিকা, ডি 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 রেস পাবলিকা, এটা সিসেরো। সেখান থেকে আমরা ধরি অরিজিন, আসলে অরিজিন সেখানে না, আর একটু পেছনে। সুতরাং আমার মনে হয় আমাদের একটু সহ্য শক্তি থাকা উচিত, হ্যাঁ এইসব করা উচিত, করে কিছু কথা বলা উচিত। তাহলে দেখো, আমি কিন্তু রিপাবলিক শব্দের বিরুদ্ধে নই, রেস পাবলিকান মানে আমি জানি, আমি খুব খারাপ ছাত্র ছিলাম। পরবর্তী কিভাবে ধরে 42 বছর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এইটা পড়ানোর প্রক্রিয়ায় আমি কিন্তু এটি জানি রেস পাবলিকা কাকে বলে। সিসেরো আমি পড়াতাম, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াতাম, শুধু এটা জানি। সুতরাং এটার অরিজিন কোথা থেকে কোথায় আসে, তাহলে এটা সাবস্টেন্টিভ একটা জায়গা দাঁড়ায়, এটা ফর্মাল একটা জায়গা দাঁড়ায়, এটা নেম সেক, সিসির ক্ষেত্রে নেম সেক। আর সাবস্টেন্টিভ কোথায়? ইসলামের প্রথম সাবস্টেন্টিভ এক অর্থে, আর চায়নায় সাবস্টেন্টিভ। চায়না কিন্তু উন্নত কিন্তু সব করছে, কিন্তু কথা বললেই চিপে দেবো, চায়না। তাহলে বোঝা গেল রিপাবলিকের অনেক রকম মানে অনেকভাবে তৈরি হয়ে যেতে পারে। এইখান থেকে আমাদের ওই বিতর্ক আমরা শেষ করি যে বাংলাদেশ রিপাবলিক হলে না কি হবে। এখন 2 নম্বর, সেটা হচ্ছে বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে 153টা ধারা নিয়ে, সেইটি এতবার সংশোধন হয়েছে, এত বাজেভাবে হয়েছে যে আমেরিকার একটা ক্ষুদ্র সংবিধান, সেটি তারা 26-27টা সংশোধন করার পর ওটা নষ্ট হয়নি। আমাদের সংবিধান একটা আরেকটাকে সম্পূর্ণ উল্টো পাল্টা ভাবে ইচ্ছে মতো অ্যামেন্ডমেন্টের নামে এটাকে একেবারে আবর্জনায় রূপান্তর করা হয়েছে। কিছু উদাহরণ দেখলে বুঝতে পারে। সেটা হচ্ছে এই সংবিধানের 7 নম্বর আর্টিকেলে বলা আছে যে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এবং জনগণের ইচ্ছা বিরুদ্ধে এবং বাইরে যা কিছু যাবে তার সংবিধান সম্মত নয় বলে, এবং যতটুকু বাইরে যাবে ততটুকু সংবিধানের বাইরে, যতটুকু সামঞ্জস্যপূর্ণ ততটুকু সংবিধান শুনে, পুরোটা বাইরে গেলে পুরোটাই বাতিল। এটা ছিল অরিজিনাল। এখন তার সঙ্গে হাতের 1, 2, ক খ বলতে বলতে 1.5 পৃষ্ঠা বানিয়ে ফেলা আছে যে যদি এই রাষ্ট্রের কি করো, এই 4টি মূলনীতি আমরা ঢুকিয়েছি পঞ্চদশ সংশোধনীতে, একটার বিরুদ্ধে যদি কিছু বলো, প্রকারের মধ্যে বলো, কাউকে উস্কাও, কাউকে কোচাও, কাউকে কমেন্ট করো, তাই কিন্তু তোমার হাই ট্রিজন চার্জ, তোমাকে ফাঁসিতে লটকাই দেবো, ঝুলিয়ে দেবো। এইটা খালি শাসন হচ্ছে। এই শাসনটা কোন বিষয় সম্পর্কে বলা হচ্ছে? 4টি মূলনীতি। কোন 4টি মূলনীতি? সেটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এখন আপনি আসেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে গেছেন এতদিন, এখনো চান ব্যবসা করতে, এবং বাংলাদেশের অনেক মানুষই বিভ্রান্ত মুক্তিযুদ্ধ নিয়ে বেশি ইমোশন দেখান। তারা এটা খেয়ালই করে না মুক্তিযুদ্ধের সময় 10ই এপ্রিল তাজউদ্দিন সাহেবের এক্সাইল গভর্নমেন্ট যে মূলনীতিগুলো দিয়েছিল সেটি মুক্তিযুদ্ধের মূলনীতি। সেটি কি? এবং সেইটা অনুযায়ী 17 এপ্রিল তারা ওয়াদা করেছিল, এবং সংবিধানের এই যে ঘোষণা সেটা তারা দিয়েছিল, এই সরকার বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে, সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, আর হচ্ছে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার। তাহলে এই তিনটি যদি বলছেন, আপনি দেখেন ওই 4টার মধ্যে এটা আছে কিনা? নেই। এখন এটা কোথা থেকে আসলো? এটা পরে কিন্তু এটা সুপারিম্পোজ এখানে ঢোকানো হলো। কার দ্বারা ঢোকানো হলো জানেন? আমরা যারা 1970 সালের নির্বাচনে পাকিস্তানের এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক পয়েন্ট, অর্থাৎ 120 দিনের মধ্যে সংবিধান মাধ্যমে তাহলে আপনি যাই এখান এটা বাতিল করবো। 2 নম্বর, পাকিস্তানের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বিরুদ্ধে, পাকিস্তান জমিন সাদবাদের বিরুদ্ধে কিছু করতে পারবি না। এইটি হচ্ছে সংবিধান। এই এলএফও, সেই এলএফও কাঠামো মেনে নিয়ে আমরা নির্বাচন করলাম, তারপরে আমরা বার্গেন করলাম, মানে দিল না, তারপরে আমরা আপোষ টাপোষ করার চেষ্টা করলাম, পরে স্বেচ্ছায় ধৃত হয়ে পাকিস্তানে নিত হলাম। ধৃত আর নিত ফুটবল লাইনের মতো হয়ে গেল, ধৃত নিজের ইচ্ছা। কিন্তু আমাকে কিন্তু তখন বলা হয়েছে ইয়ে দিয়ে, আমার লেফটেন্যান্ট এসে বলেছে, এই যে ভাই, এই যে ডকুমেন্ট তৈরি করে এনেছি, আপনি এখানে সই করে দেন, বিপদে
এটা আমরা ঘোষণা দিয়ে দেবো। আরেকটা বলা হচ্ছে যে আপনি চলেন আমাদের সঙ্গে, একটা পুরনো ঢাকা বাড়ি রাখা হয়েছে, সেখান থেকে আমরা ওখান থেকে পালিয়ে চলে যাবো এবং মুক্তিযুদ্ধ করতে করতে হবে। তারপরে সন্ধ্যার বৃষ্টি আব্দুল মমিন আসছেন, উনি 32 নম্বরে ঢুকতেছেন, আর তাজউদ্দিন রাগ করে চলে যাচ্ছেন বেরিয়ে ডকের কাছে। আবুল ইসলাম কামাল হোসেন বলছে যে এই তাজউদ্দিন ভাই তুমি তো রাগ করে কই যাও, আর বই দেখেন বলে আরে দেখেন যে নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে আবার নিজে কয় যে সে পাকিস্তান বানের দায়িত্ব দেবে না, কিছু না, ওই কাগজের সই করে না, আমাদের লোকে যেতেও রাজি না, দেখেন কি হবে। ওই দিনই প্রথম তাজউদ্দিন এরকম খেপে যান, চলে যান। তো অনেক দূর পথ গিয়ে আবুল ইসলাম সাহেবের বইতে লেখা আছে যে গিয়ে হঠাৎ করে খাবার হোসেন তার খুঁজে পাওয়া না, প্রযুক্তি ধরে চলে গেছে। সেই খাবার হোসেন পরে দেখালো শায়েস্তা ইকরামুল্লাহ কে আত্মীয় সম্পর্ক দেখবেন, সেইখানে কিভাবে এত আপ্যায়ন হয়েছে, কেন কামাল হোসেন অ্যারেস্টেড হলেন, দুইজন কেন একত্রিত হলেন, এইটা খেয়াল রাখা দরকার। তাহলে আমি স্বেচ্ছায় কেন চলে গেলাম, এদিকে শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের হওয়ার পর এইটা খুব বিশ্বস্তভাবে এই কাজটা করা হয়েছে। আর কিছু পুরস্কার না করুন, সাম্য কি নাগরিক মর্যাদা আর হচ্ছে সামাজিক অর্থনৈতিক সুবিধা, কিন্তু এইটা কিন্তু এই সংবিধানে থাকলো না। এখন যে চারটা আসলো, সেই চারটা যারা আনলো তাদের তো এখানে অধিকারই না, তারা একটা গণপরিষদ বাড়ি করলো কিভাবে? কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির এমএলএ হয়ে আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির এমপি হয়ে আবার দুইটাকে, একটা হলো বিরাট পাঠা, একটা হলো ক্ষুদ্র পাখি, দুটোকে একত্রিত করে আমরা কি করলাম, একটা গণপরিষদ বানিয়ে দিলাম। সেই গণপরিষদ নিজের ইচ্ছায় 1 বছরের মধ্যে 10-11 মাসের মধ্যে একটা সংবিধান বানিয়ে দিল। সেই সংবিধান আপনারা মানতে বাধ্য হলেন। আপনারা একবারও বললেন না হোয়াট ইজ ইউর লেজিটিমেসি। মুক্তিযুদ্ধ অন্য কথা বলে, তোমার এক্সাইল গভর্নমেন্ট অন্য কথা বলেছে, সেটাই তো মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু এখন দেখা গেল যেটা আমাদের চেতনা না, সেটা আমাদের চেতনা হয়ে গেল, আচ্ছা ইলিগালি হয়ে গেল। তাহলে দেখা গেল কি বাংলাদেশের শুরুটা খারাপ হয়, যে চারটি নিয়ে হলো সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে ঘুরে দেখা যাচ্ছে। এই চারটি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। গণতন্ত্র কি ছিল গত 17 বছর? 4টি নির্বাচন, 2008, 2014, 2018, 2024, একটি নির্বাচনে ভোট দিতে পেরেছেন? শেষ। একটা তো কোয়ালিশন নিয়ে আসতে গিয়ে বলছেন ওই প্রণব মুখার্জি যে কিভাবে একজনকে মাইনাস করে দিয়ে আরেকজনকে এনে মহিনকে সেই দিতে হবে, তার মধ্যে ডিপ্লোমেটরা কি করে অপারেট করে। ইন্ডিয়ান প্রেসিডেন্ট তিনি নিজে বলতেছেন যে তার সময় কিভাবে তিনি মন্ত্রী ছিলেন, কিভাবে এই কাজটা করেন। প্রণব কাকু মানে টেলিফোন হচ্ছে, কাকিমাকে নিয়ে আসবেন অমুক দিন, এই হবে মানে বাংলাদেশ আপনার কাকু আর কাকিমা কি করেছেন জানি না, কিন্তু কাকু বাবাজি এই কাজটা করে ফেললেন। সে ন্যাশনাল ইন্টারেস্ট, প্রণব মুখার্জি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, আমার কাছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনি নিজে পলিটিশিয়ানের বইতে স্বীকার করেছেন যে চক্রান্ত করে শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতা আনবে। তিনি চক্রান্ত শব্দ ব্যবহার করেন, তাদের ম্যানুভারিংস এর ফলে কিন্তু ঘটছে এবং তার প্রত্যক্ষ কি বলছিল, তার নিজের মনিয়ম হর্স ডিফারেন্সের মাধ্যমে কিভাবে যেত, কি করতো, সেই সব করেছে। এইবার দ্বিতীয় যেটা হচ্ছে পরের ভোটটা কি করে হলো, 154 জন নির্বাচিত হলেন, বাবার জন্য কেউ দেখা নেই। 300টার মধ্যে 154 হলে মহিলা সিট তো পাবোই, আমি এমনি মেজরিটি হয়েছি, আমরা সরকারের ভোটের দরকার নেই। 3 নম্বরটা যেটা হলো জাপানের রাষ্ট্রপতি বলেছিলেন বাবা এত নির্বাচন দেখছি জীবনে নৈশকালীন নির্বাচন দেখতে পারে, এটা 2। 3 নম্বরের নির্বাচন কি হলো, সেটা হচ্ছে কি যে রাত্রের মধ্যে সব সিল মেরে কি করলো, এইখানে 90,000 ভোট আছে বা 1,10,000 ভোট আছে, কি হলো 1,23,000 হয়ে গেছে। ভোট আছে 1,10,000, ব্যালট পেপার সব ছেড়ে থাকলো, কুত্তা বিড়াল সব বাইরে ঘুমালো, এরা মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছেন, অন্যরা অসহায় ভাবে কেউ নাই। সাংবাদিক দেখলে একটু নিয়ে আসে, খালি কতগুলো লোক দাঁড়ায়, এই লাইন থেকে ওই লাইনে দৌড়ায়, আপনার দৌড়দৌড়ি করেন, আমরা ভোটার ভোট দিয়ে দিয়েছেন, ভোট দিয়েছি, দৌড়দৌড়ি করেন। সাংবাদিক 4 নম্বরের ক্ষেত্রে যেটা হলো সেটা একেবারে বিনা ভোটের নির্বাচন, একেবারে শেষ। আমি 4টি নির্বাচনে কিন্তু আপনার গণতন্ত্র শেষ। আর আচরণের গণতন্ত্র, সমাজের গণতন্ত্র, বৈষম্য, এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে। এত বৈষম্য হচ্ছে, কোনো গণতন্ত্র আপনার ছিল না, এটা আপনি বুঝতেই হবে। তাহলে দেখো গণতন্ত্র কেন, এইবার গণতন্ত্র সমাজতন্ত্র কি জিনিস, সোশ্যালাইজেশন অফ প্রাইভেট প্রপার্টি এবং সেই সঙ্গে ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েট,
এক পার্টির নেতৃত্বে, সেটা বিপ্লবের মাধ্যমে হয়। সেই জিনিসটা যে বিশ্বাসের সঙ্গে প্রযুক্ত, সেই বিশ্বাস পৃথিবী থেকে এখন জাদুঘরে চলে গেছে। আপনি যখন জাদুঘরে যাওয়ার অবস্থায় সেই সময় আপনি কি করেছিলেন, সেটাকে টেনে তুলছিলেন, কিছু বুঝেন জুতে পাই, কারণ আপনার ভাইটা আপনাকে বুঝে দিচ্ছে লেখাপড়া যাত্রা। এইবার দ্বিতীয়টা যেটা হচ্ছে, আপনার কন্যা এমন ভাবে সমাজতন্ত্র ফিরিয়ে আনেন যখন পৃথিবীর কোনো দেশ আর ঠিক বলে না যে ভাই আমি সমাজতন্ত্র কায়েম করব। সমাজতন্ত্র এখন ইতিহাসের কাজ করে, আর কোনদিন ফেরত আসবে না। সমাজতন্ত্রে যে কয়েকটি জীবন কাটাতে হয়েছে, সেই জন্য যখন সমাজতন্ত্র গেছিল রাষ্ট্র তার হিস্টোরিক্যাল মাধ্যমে চূড়ান্ত পতন হলো, তখন দেখা গেল লেনিনের মূর্তির গলায় লোহার শিকল লাগিয়ে নামিয়ে পা দিয়ে লাথি মেরে চড়ানো, মার্কসেরটা, এঙ্গেলসেরটা, এই স্ট্যালিনেরটা, এই ঘটনা ঘটছে। তাহলে বোঝা গেল যে সমাজতন্ত্র পৃথিবী থেকে চলে গেছে, যে সেটাকে আপনি এই পঞ্চদশ সংশোধনীতে এই শেষ আইনজীবীর মাধ্যমে এটা ঢুকাই দিচ্ছেন। তা আপনি কিছু বুঝতে পারলেন। 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্রে গণতন্ত্র নয়, একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কথা যেটা বলে ডায়ালেকটিক্যাল যেটা অপারেট করে, সেটা কিন্তু অন্য জিনিস। 1 পয়েন্ট আপনার তো বহুদলীয় গণতন্ত্র, আপনি কি করছেন। 3 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা কোনো দিন কোনো জায়গায় ছিল না। ওই আপনি স্যার সৈয়দের মধ্যে যান, 2 চোখ, 1 চোখ আরেক তোলা আরেক চোখ আসবে, তারপরে সেই বিশ্বাস থেকে সরে আসলেন। এই তুমি এই আপনার হাজির শরীরতলা সব একই ধারায় তারা বলেছেন যে একটা জায়গা যেখানে আমাদের সাম্রাজ্যবাদী সংগ্রাম আর আমাদের দিন রক্ষার সংগ্রাম, 1000 বছর ধরে আমরা এই জায়গায় চলেছি। এবং চলতে চলতে কোথায় আমরা এসে পৌঁছালাম, 1928-এ যখন নেহরু রিপোর্ট হলো, সেই সময় জিন্নার মাথায় এটা পরিষ্কার হয়ে গেল যে পার্টি অফ দি বেস্ট, কারণ নেহরু, মতিলাল নেহরু আর জওয়াহরলাল নেহরু একদম প্লিজ কথাটা বলে খুশি। আচ্ছা, মতিলাল নেহরু হলো বাবা আর জওয়াহরলাল নেহরু হচ্ছে তার ছেলে। বাপ হইলো উপরে বসে আছেন মঞ্চে, আর ছেলে হলো সেক্রেটারি। 2 জন মিলে কি করেন, নেহরু রিপোর্ট বাইর করলো। সেই নেহরু রিপোর্ট মুসলমানদের সামান্যতম স্বীকৃতি দেওয়া হলো না। যে জিন্না হিন্দু মুসলিম ইউনিটি হয়েছিলেন অ্যাম্বাসেডর, যে ইকবাল হিন্দু মুসলিম ঐক্য করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছিলেন, সেই ইকবাল জিন্নাকে বোঝানো হবে না। ইকবাল তো কংগ্রেসের ঢুকে নাই, জিন্নার ব্যাপারটা আপনি লক্ষ্য করুন, তিনি একই সাথে কংগ্রেসের সদস্য, আবার মুসলিম লীগের সদস্য। সেই মুসলিম লীগ যখন 1905 সালে যখন হলো, তখন কিন্তু মনে রাখবেন এই নবাব স্যার সলিমুল্লাহ, নবাব মহসিনুল মুলক, নবাব দিগার মুলক এদের সাহায্যে ঢাকায় মুসলিম লীগ তৈরি হয়। এই মুসলিম লীগ কিন্তু পাকিস্তান আনতে সবচেয়ে সাহায্য করেছে। এই মুসলিম লীগ কিন্তু ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর সেটা করেছে। এটা ছাড়া এটা হতো না। এই মুসলিম লীগের ফেরত এসেছিলেন কে, এই মুসলিম লীগের চ্যাম্পিয়ন ছিলেন কে, ফজলুল হক, এবং তার কি বলতে মুবারক লাহোর রেজলিউশন, যেখানে মুসলিমদের জন্য যে অংশের সংখ্যাগরিষ্ঠ সেইগুলোতে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে। এইটি ছিল কথা। সরওয়ার্দিকে যখন চেঞ্জ করা হলো, 1 সিঙ্গল ইন্ডিপেন্ডেন্ট স্টেট 46-এ, সেটাও কিন্তু সরওয়ার্দিকে দিয়ে করা হলো। তারপরে যে 47 সাল হলো, সেই 47 সালে পাকিস্তান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, মুসলিম প্রধান অংশ নিয়ে। আচ্ছা, তারপরে রক্ষা করেন 48 সালে 50 সালে গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন, সেখানে বলা হচ্ছে কোরআন সুন্নাহ মুসলিম এবং ইসলামিক মিশন। 1974 সাল দেখেন কি যুক্তফ্রন্টে কোরআন সুন্নাহ বাইরে যাওয়া। 1970-এ শেখ মুজিবুর রহমানের যে নির্বাচনী ঘোষণা, সেই যে নির্বাচনে তিনি বিপুলভাবে জয়লাভ করেন, তাকে দৃঢ় ক্ষমতা, সেই নির্বাচনে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। স্পষ্ট এটা ঘোষণা করবে আওয়ামী লীগ। এটা হলো লক্ষ্য করুন, এবার মুক্তিযুদ্ধ হয়ে গেল। সেই মুক্তিযুদ্ধের পর এখন যেটা ঘটলো সেটা হচ্ছে আর তো ওইটা চলে গেল, কি আসলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা যদি ভুল শব্দ, ওই রিপাবলিকের মতো, রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হয় না, ধর্মনিরপেক্ষতা বাংলা হবে কি ইহ জাগতিকতা, পরকাল বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু সব বাংলা আর্টলি অ্যাটিটিউড। এটি ইউরোপে ডেভেলপ করেছিল, এটি ইউরোপের জন্য ভালো হয়েছিল। কারণ খ্রিস্টান জঙ্গমতা কনকক্টেড ম্যানুফ্যাকচারের একটা অবস্থা থেকে ইউরোপ বাঁচতে চাইছিল, এবং তাদের চার্চ তার বিক্রি করে দেয়, এবং ওইটা থেকে বেঁচে এই এই রোমান ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট এগুলো আরো হাজারো ডিনোমিনেশন হচ্ছে, কিন্তু তাদের জন্য এটা কল্যাণকর হলো। কেন? কারণ
কারণ যারা যত ওই মেইন ধর্ম থেকে বেরোয় তত তারা ভালো হয়ে ওঠে, আর আমাদের যত ধর্ম থেকে শুনি তত খারাপ। সেই জন্য তাদের কনটেক্সট, ইউরোপিয়ান কনটেক্সট, ওয়েস্টার্ন কনটেক্সট আর বাংলাদেশের কনটেক্সট এক না। এটি একটি মুসলিম প্রধান জায়গা, এখানে অন্য যারা মুসলিম না, নন মুসলিম, আমার সামনে একজন যিনি বসে আছেন, তিনি কিন্তু তার ধর্ম বিশ্বাসকে ত্যাগ করতে দিলেন, খুব ভালো, আমি সেটাই চাই, কারণ তার ধর্মকে সম্মান করবে, সকল ধর্ম সমতা নিয়ে থাকবে। কিন্তু ভাই এইটা নিয়ে ধর্মহীন একটা কুকুরের জীবন নাস্তিক জীবন সেটা আমরা চাই না। বাংলাদেশ খুব কম মানুষ নাস্তিক, তারা হয় ৯২% মুসলিম, ৭% হিন্দু, তারা খুব বিশ্বস্তভাবে তাদের ধর্মে আছে, আর কি যারা বৌদ্ধ আছে এরপরে, তাদের খ্রিস্টান আছে, অন্য প্যাগান আছে, যার যার ধর্ম বিশ্বাসী সবাই চলবে, একটা সমতার ভিত্তিতে চলবে। কিন্তু যেহেতু ৯২% মুসলিম, সেই জন্য ওই যে চার্চ অফ ইংল্যান্ড, আমেরিকায় ছুঁয়ে শপথ করা, ইন্ডিয়ার ঈশ্বরের নামে শপথ করা, সেই জন্য এখানে ওই কোরআন সুন্নাহর বিষয়টা প্রাসঙ্গিক হয়ে যাবে। সুতরাং ধর্মনিরপেক্ষতা কিন্তু আসলে একটা ছদ্মাবরণ, ওই প্রজাতন্ত্রের মতো রিপাবলিকের ঠিক মানে হলো না, সেকুলারিজমের ঠিক মানে এটা হলো না। সেকুলারিজমের মানে হচ্ছে ইহজগৎতা, অর্থাৎ ধর্মহীনতা। তাহলে ধর্মনিরপেক্ষ একটা বাজে জিনিস, যে জিনিসটা আমাদের একটু চাপানো হলো, এবং এই জিনিসটা একবার চলেও গেল, আবার শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীতে নিয়ে আসলেন। তারপরে আছে রাষ্ট্রধর্মের প্রশ্ন। এখন তাহলে ধর্মনিরপেক্ষতা কি করে আমাদের ৯২% জনজীবনের চাওয়ার বিষয় হয়। এই ভদ্রলোক যিনি অন্য ধর্মের অনুসারী আমার সামনে বসে আছেন, তাকে যদি বলা হয় ভাই আপনি ধর্মহীন হয়ে যান, সে বলবো আপনি মাথা খারাপ হয়েছে, তার কারণ তিনি ধর্মহীন হতে চান না। এইটাই সঠিক, এটাই সঠিক। তিনিও ধর্মনিরপেক্ষ না, আমিও ধর্মনিরপেক্ষ। তাইলে ভাই ৯২%, ৭%, আমরা ১%-এর মধ্যে প্রায় ১.৫% যদি বলে আমরা ধর্ম নিয়ে চলতে চাই, আপনি কে আমাকে ধর্মহীন করার? খেতে পারা যায়। তাহলে এটি কিন্তু আমাদের ওই যে জীবন জনগণ বাছাই করতে চায়, সেই বাছাই কিন্তু জীবনটাই সংবিধান যদি হয়, বাছাই করতো না। আপনি কোথা থেকে চা বলেন, কার পরিচয় চা বলেন? ভারত ধর্মনিরপেক্ষ দেশ, ভেরি গুড। ভারতের প্রতিদিন কত মুসলিম হত্যা করা হয়। ভারতের বিজেপি কি করে? গরুগোস ফ্রিতে পাওয়া গেছে, পাওয়া যায়নি, পরে কমেছে, বেড়ে ফেলছি। তারপরে আমি ভারতে গিয়ে দেখছি আমার পায়ের দিকে দেখাচ্ছে, নামাজ পড়ে নিচের দিকে অনেকবার দেখার পর জায়গাটা এরকম, তাই বলো পায়ের দিকে পাটা উঠান তাকান কেন? খবরদার বলো না চাকু চালিয়ে দেবে, চাকু চালিয়ে দেবে। আমি একবার রাইটের মধ্যে পড়ছিলাম এবং দিল্লিতে একটা বাথরুমের মধ্যে 2 দিন বসেছিলাম রেল স্টেশনে। বিশ্বাস করেন কাউকে দেখলে এবং মনে হতো এইগুলো আপনি মেরে ফেলবেন, এই এলাহাবাদ এইসব এলাকায় আমি দিল্লি থেকে পৌঁছাতে পারি নাই, তার আগে লেগে গেছে। তো এইরকম ভয়াবহ রায় আমার নিজের চোখে দেখা, এইটা ভুল চাকু সব নিয়ে গিয়েছে, কিছু পারে নেই। কিন্তু ওখানে সেন্সিবল মানুষ ছিল, হিন্দুরাও অনেক সেন্সিবল মানুষ ছিল, তারা কিছু করতে পারে নাই, চাকু তাহলে দেখা গেল যে ভারতে ধর্মনিরপেক্ষতা একটা ভাগ। কারণ ভারতের মোদী সরকার যেভাবে চিত্রে উল্টো হয়ে শুয়ে পড়েন, যেভাবে সাভারকারের কথা বলেন, যেভাবে নাথুরাম গডসেকে এখন গান্ধী হারিয়ে গেছেন, গান্ধীকে যে হত্যা করলো সেই নাথুরাম গডসে এখন ইন্ডিয়ার হিরো, বিজেপির হিরো। এবং তারা বলছে অখণ্ড ভারত, অখণ্ড ভারত, আর সমুদ্র হিমাচল, অখণ্ড ভারত, অখণ্ড ভারত বানাতে হবে, হ্যাঁ ইউনাইটেড। এইটা যাদের আদর্শ, তারা কি করে ধর্মনিরপেক্ষ হয়? এবং তারা আমাদের ধর্মনিরপেক্ষতার শপথ দেয়। মোদী শপথ করেছেন ঈশ্বরের নামে, ইন দ্য নেম অফ গড। আমাদের এই সংবিধানে কোনো শপথ ঈশ্বরের নামে নাই। 15টায় আপনারা আরম্ভ করেছেন, আরো পরে আমি পেয়েছি। আচ্ছা একটু অজ্ঞান একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বলা ছিল, কিছু বলার সে কোনো সুযোগ নেই। কি বলে? হ্যাঁ, মোদী যদি সে ঈশ্বরের নামে শপথ করতে পারে, আমি কেন আল্লাহর নামে শপথ করতে পারবো না? উনি কেন ঈশ্বরের নামে শপথ করতে পারবেন না? আমাদের ধর্মনিরপেক্ষতাটা আমাদের চাওয়ার সঙ্গে সফল হতে না। লাস্ট ওয়ান হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হচ্ছে আসাবিয়া আর ওতনিয়া ইসলামের নিয়ে আমরা ফর দ্য টাইম বিং একখণ্ড জমিনের মধ্যে আমাদের হিন্দু সবরে বাঁচতে চাই, শঙ্কর জাতি। হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের ফর দ্য টাইম বিং একটা জায়গা। কিন্তু মুসলিমদের জায়গাটা হচ্ছে মুসলিম উম্মাহ, পুরো বিশ্বের মুসলিম সব এক জায়গায়, সেটা হতে পারে নাই বলে ইসরায়েলের কাছে মার খায়। তাহলে আমাদের কাছে কিন্তু জাতীয়তাবাদের কোনো মানে নাই। আমাদের জাতীয়তাবাদের কন্ডিশনটা কোথায় থাকে? ধর্মের সঙ্গে যুক্ত। এই জন্য ইকবাল তার জাতীয়তাবাদকে জিন্না পার্টি অফ দ্য বেস্ট করেছিলেন, এবং ফজলুলের মতো লোক যিনি শ্যামাপ্রসাদের সঙ্গে
কমিউনাল সভাপতির সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন। সেই ফজল মুসলিম সাফারিং সেন্টার কংগ্রেস রুল এরকম একটা অত্যন্ত উজ্জ্বল লেখা লিখেছিলেন এই কংগ্রেসের শাসনে পতনের পর ফজল লাহোরের দৃশ্যে মুবার হয়েছিলেন। সেই ফজল কিন্তু স্বাধীনতার পর যখন এখানে নেতা হন এবং সরকারে যান তখন কিন্তু ফজল বলেছিলেন বিদ্রোহে, যখন দেখবেন ভারতের পত্রপত্রিকা আর ওদের লোকজন আমাকে প্রশংসা করছে তখন বুঝবেন আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে গেছি, আর যখন দেখবেন ওরা আমার খুব সমালোচনা করছে তখন বুঝবেন আমি ঠিক পথে আছি। এইটি হচ্ছে জায়গা। কারণ তখন কিন্তু একটা ইলিশ মাছের মধ্যে একজন মহিলা মাথা পাওয়া গেছে, আর ইলিশ মাছের মধ্যে মহিলা মাথা পাইও না, কি বলিস? তো এইটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিস্তার করার জন্য এটা হলো। এই যে চট্টগ্রামে যে ডাক্তার মারা গেল, এই যে আইনজীবী মারা গেল, সেই আইনজীবী নাকি ছিল ওই প্রভু চিন্ময় প্রভুর আইনজীবী, তাকে এই জন্যই নাকি মেরে ফেলছে। এক একবার এক এক ব্যাখ্যা দিয়ে এখন যখন সব ধরা পড়ে গেল তখন চিন্ময় প্রভু সে হচ্ছে বলাৎকার করতো, তাকে আগে বের করে দিচ্ছি, সে আমাদের কেউ না, অথচ ইন্টারন্যাশনাল স্কল তারপরে বিবৃতি দিয়ে দিয়েছে, ভারতীয় সরকার দিয়ে দিয়েছে। তাহলে এটা কি হলো? এসব দিয়ে বোঝা যায় যে আমরা ধর্মনিরপেক্ষ না, আমাদের জাতি ধর্মের বিষয় পাঠাচ্ছ না, আমাদের সমাজতন্ত্র বিরোধী কোথাও নাই, আর গণতন্ত্র আমাদের নাই। এই চারটি এবং একটা যায় না, সমাজতন্ত্র জাতির পর যায় না, ইন্টারন্যাশনাল সমাজতন্ত্র থেকে গণতন্ত্র যায় না, তারপরে সমাজতন্ত্র থেকে এই যে ধর্মনিরপেক্ষতা অটোমেটিক আছে, সমাজতন্ত্র সবাইকে নাস্তিক বানিয়ে ফেলে। কিন্তু আমাদের ধর্মনিরপেক্ষতা একটা ভুয়া জিনিস, এটাকে বলা হচ্ছে ইহজাগতিকতা। তাইলে রেস পাবলিকান মানে বুঝতে যেমন শুদ্ধভাবে বুঝতে হবে, রেস পাবলিকা ভালো শব্দ, কিন্তু আমাদের অনেক ব্যাপার, অনেক ব্যাপার আছে, পরস্পর বিরোধী ব্যাপার আছে, সেজন্য সাবধান। তারপরে রাখুন, কিন্তু প্রজাতন্ত্র রাখতে পারবে না। প্রজাতন্ত্র যদি রাখেন আমার ব্যক্তিগত আপত্তি, প্রজা থাকলে রাজা থাকবে, এই কথা বুঝতে হবে। এইবার আপনি দেখেন সাথে একটু একটু জলদি শেষ করছি। 7 নম্বর আর্টিকেলে বাড়িয়ে বলো এই করলে ফাঁসি, এই করলে জেল। কোন প্রসঙ্গে? হলো সংবিধানের যে মূলনীতি আছে এই চারটির বিরুদ্ধে যদি কেউ প্রকারান্তরে কিছু বলে, কোনোভাবে কিছু বলে, কোনো কিছু করে, তাহলে তাকে কি করা হবে? তাকে হাই ট্রিজন চার্জ, ফাঁসিতে লটকানো হবে। তাই আপনাকে একটু বলি, আপনি যে মুক্তবাজার অর্থনীতি বানিয়েছেন, আপনাকে কতবার ডেথ সেন্টেন্স দেওয়া হবে? আপনি যে ধর্মনিরপেক্ষতা বলেও রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম রেখেছেন, আপনাকে কতবার ফাঁসি দেওয়া উচিত? এইভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায় আপনি একটা কাজ করছেন, যা 2 নম্বর আর্টিকেলে 7 নম্বর আর্টিকেলের সঙ্গে যুক্ত করেছেন যে মূলনীতি সেই প্রিন্সিপালসের বিরুদ্ধে কেউ গেলে প্রকারান্তরে উস্কানি দিলেও আমরা তাকে ফাটাকে ঢুকাই দেবো, ফাঁসি দিতে লটকাবো। ফাঁসি তো আপনারই হওয়া উচিত। আপনি সমাজতন্ত্র বাদ দিয়েছেন, বাস্তবে বাদ দিয়ে আপনি মুক্তবাজার অর্থনীতি, আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম, আপনি তাজুদ ইসলাম, আরো কি আরো লক্ষ্য করেন আপনি কি করেছেন? আপনি এই যে রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছেন। ও আপনি একটা সিগনিফিকেন্ট কাজ করেছেন, সেটা হচ্ছে যেটা ইসলামের মূল বিশ্বাস, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হইবে বাংলাদেশ রাষ্ট্রের যাবতীয় কার্যকলাপের ভিত্তি। সেটা আপনি কিন্তু কায়দা করে এই পঞ্চদশ বাদ দিয়ে দিয়েছেন। আরেকটা জিনিস আপনি বাদ দিয়েছেন, সেটা হচ্ছে এই সংবিধানে আছে মুসলিম রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং কাছাকাছি আসার প্রক্সিমিটি বাড়ানোর বিষয়টা কে করবে? রাষ্ট্র করবে। সেইটাকে আপনি কি লিখে দিয়েছেন যে এটা আপনি বাতিল করেছেন। যেগুলো আছে এই যে সমতা, মানুষের যে অন্ন বস্ত্রের ব্যবস্থা করা, ভিক্ষাবৃত্তি দূর করা, মানুষকে স্বনির্ভর করা, এই সব কিছুর নিচে আপনি কি লিখে দিয়েছেন জানেন? মাঝে যে এই সংবিধানের 2য় ভাগে রাষ্ট্রীয় মূলনীতি কোনো কিছুই আদালতে বলবৎযোগ্য নয়, নট অ্যাট অল এনফোর্সেবল ইন দি কোর্ট। অর্থাৎ আমি যদি মানব সত্তা না মানি, আচ্ছা তাইলে আমি কিন্তু ইয়ে করবো না, মানব সত্তা না মানি আমি কি বলে আদালতের মামলা করলে কোনো লাভ হবে না। এইভাবে দেখা যায় যে আপনি তৃতীয় সংশোধনের মাধ্যমে আপনার বাবা ডেমোক্রেটিক ফাউন্ডেশনকে শেষ করেছেন। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 6 মাস পর জেল দিয়ে আবার ঢুকে দিচ্ছে, আবার 6 মাস তো তামা করে দেবো। আবার কি করেছেন আপনি? 4র্থ সংসদকে একদমই ব্যবসা করেছেন, এই সব করেছেন। আপনি কি করেছেন? আপনার পারিবারিক আইন, পরিবারের নিরাপত্তা, বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা, জাতির পিতা সব ঢুকে দিয়েছেন। জাতির পিতা আমাদের ইসলামের চেতনার বাইরে,
কারণ আমাদের জাতির ভাব হচ্ছে মোহাম্মদ ইসলাম কোন মানব জাতি, আর মুসলিমের ভাব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আপনি বাকিগুলো আনছেন কেন? এখন যদি ফাউন্ডিং ফাদার্স আছেন সেটি একবারের বদলে আরো কুফরি করা হবে। আমেরিকার সংবিধান সেটা নাই, ওরা স্বীকার করবে। আচ্ছা, এইরকম করে আপনি দেখা যায় 152, 141 প্রত্যেক জায়গায় পরস্পর বিরোধিতা তৈরি করেছেন। পৃথিবীর কোন দেশের সংবিধানে এটা নাই যে একজনের বক্তৃতা দুইবার আছে একসঙ্গে। একটা হলো দক্ষিণে আর একটা হলো আর্টিকেলের সঙ্গে যুক্ত করি। পৃথিবীর কোনো দেশে অত দেশে পায় কোনো দেশে একটা পরিবারের জন্য সবচেয়ে বড় বৈষম্য তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের সকল অর্থ খরচ করতে হবে। 14 পৃষ্ঠে আমরা পাচ্ছি, এটা কোনো জায়গায় নাই। আচ্ছা, এইসব সব দিয়ে আমি বোঝালাম কি রাষ্ট্রের সংবিধান অচল। এবার 2 মিনিটে 3 বাক্য করে শেষ করতে হবে। একটা হচ্ছে কি করবেন, হোয়াট ইজ টু বি ডান। প্রথম, একটা এই সংবিধান ফেলে দিতে হবে। দ্বিতীয়, আপনি কি করবেন, গণপরিষদ করুন, গণভোট নিন, যে কোনো পদ্ধতি হোক না পাবলিকের একটা স্যাংশন থাকতে হবে। সেটা কি করবেন, আপনি একটা সংবিধান বানাবেন এখানে আপসাইড ডাউন হবে, অর্থাৎ তোমরা ছিলে শাসক, এখন তোমরা নিচে রাখো, আমরা উপরে উঠবো, আমরা আমার নায়ক। সেটা হচ্ছে কি সত্যিকার অর্থে জনপালিকারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, ভোট, পার্টিসিপেশন, ইনভলভমেন্ট, রেফারেন্ডাম, তারপরে রিকল, তারপরে পাবলিক হিয়ারিং, ভলান্টারি ইনভলভমেন্ট অন ইনভাইটেশন, তারপরে ক্রিটিসিজম, তারপর হচ্ছে কি ইনিশিয়েটিভ, তারপর হচ্ছে প্লেবিসাইড। ব্যাখ্যা করতে পারলাম না। এই সবগুলো দিয়ে 365 দিনের গণতন্ত্র চাই। একদিন আমরা প্রভু একটা ফান্টা বা খাইলাম, একটা বিড়ি খাইলাম, আর পরের 364 দিন আমরা চা খাবো, এই দিন হতে পারবে না। তাহলে এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে 3টা যে অর্গান তাদের মধ্যে একটা ইন্টারাকশন থাকতে হবে এবং একটা চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে। যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতে হবে, জুডিশিয়াল রিভিউ থাকতে হবে। বিভাগ যদি বেশি বাড়াবাড়ি করে তার জন্য সাব জুডিস আর কন্টেম্পের সীমার মধ্যে আনতে হবে। সংসদ সার্বভৌম না, সংসদ এখন নাই, সার্বভৌমত্ব করে যে করে যায় তার সার্বভৌমত্ব কি। 3 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, দুইবারে শিক্ষা হতে পারবেন না। আর একটি জিনিস যেটি কোনো দল গ্রহণ করে নাই, যেটি আমি 2013 সালে লিখে বিএনপিকে ইংরেজি বাঙালিকে মোটা থিসিস দিয়েছিলাম, তাকে লিখেছিল, চুপ করে আছেন। সেটা হচ্ছে আপনি যদি পার্টির চেয়ারম্যান থাকেন বা প্রেসিডেন্ট থাকেন তাহলে আপনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না। আর আপনি যদি সরকারিকে প্রাইম মিনিস্টার বা কোনো মন্ত্রী হন তাহলে আপনি পার্টির চেয়ারম্যান থাকতে পারবেন না। আইদার অফ দ্য টু, there must not be two in one hand, দুইটি ক্ষমতা একত্রে থাকতে পারবে না। তাই আমরা সেই থেকে বেরোতে পারবো। আর ফান্ডামেন্টাল রাইটস এটা এক্সারসাইজ না করলে আপনি আসলে কিছু করতে পারবেন না। অন্য এতবার সংবিধান দিয়ে আটকে গেছে। ফান্ডামেন্টাল রাইটস এক্সারসাইজ করার জন্য 7 নম্বর আর্টিকেলকে সংক্ষিপ্ত করে জনগণের ক্ষমতাকে সুনিশ্চিত করতে হবে। আর শেষ হচ্ছে কি শেষ করছি যেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটস কি করে, হাউ টু ইমপ্লিমেন্ট অল দিস ফান্ডামেন্টাল রাইটস ইনটু প্র্যাকটিস। These things will have to be inserted in the future constitution of Bangladesh. That must be done first. Otherwise, public জনগণকে রেস পাবলিকা বলেছেন তো ঠিক আছে, রেস পাবলিকা অনুযায়ী আমরা কমন গুড, কমন ওয়েলফেয়ার, কমন ইন্টারেস্ট, কালেক্টিভিটি এই নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের বিরুদ্ধে গেলেই আমরা আপনাকে উৎখাত করবো। সংবিধান কি? সংবিধান হচ্ছে এই ভাবনাটাকে সামনে আনা, এই ভাবনাটাকে উজ্জীবিত করা, এই ভাবনাটাকে উস্কে দেওয়া। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে রেস পাবলিকা ইন দি রিয়েল সেন্স অফ দি টার্ম বাস্তবায়ন হবে, কিন্তু প্রজাতন্ত্র শব্দটা অনুবাদ হবে না। অন্য কোনো অনুবাদ পণ্ডিত জনরা বের করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you, sir. ধন্যবাদ।